২০১৪ সাল ইরাক তখন আইসিসের দখলে, আর ঠিক সেই যুদ্ধক্ষেত্রের মাঝখান থেকে একদল ভারতীয় নার্সকে উদ্ধার করে আনার এক অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়েই আমাদের আজকের আলোচনা। একটা ভালো জীবনের স্বপ্ন, তার জন্য কতটা ঝুঁকি নেওয়া যায়, আর যখন সেই স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে যায় তখন ফিরিয়ে আনার জন্য ঠিক কিসের প্রয়োজন হয়। চলুন আজ আমরা সেই গল্পটাই ধাপে ধাপে দেখব কিভাবে উচ্চাকাঙ্ক্ষা, ভয়ঙ্কর বিপদ আর অকল্পনীয় কূটনীতি মিলে এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের জন্ম দিয়েছিল। তো প্রথম প্রশ্নটাই আসে, কেন একদল শিক্ষিত নার্স জেনে শুনে একটা যুদ্ধক্ষেত্রের দিকে পা বাড়ালেন? এর উত্তরটা লুকিয়ে আছে সামিরার মতো নার্সদের অর্থনৈতিক বাস্তবতার মধ্যে। একদিকে পাহাড় সমান দেনা, অন্যদিকে পরিবারের চাপ। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছিল যে দেশে থেকে এই সমস্যা মেটানোর আর কোনো রাস্তাই খোলা ছিল না। ব্যাপারটা ভাবুন একবার, একদিকে ভারতে যা বেতন, ইরাকে তার 4 গুণ। মানে সব ধার দেনা মিটিয়ে একটা নতুন জীবন শুরু করার একটা সত্যিকারের সুযোগ। হ্যাঁ, ঝুঁকি ছিল। ইরাকের পরিস্থিতি যে ভালো না সেটা সবাই জানত, কিন্তু ওই সুযোগটার কাছে ঝুঁকিটা তখন হয়তো ছোট মনে হয়েছিল। আর তাই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেওয়াই হলো। সামিরা, তার স্বামী শাহিদ আর অন্য নার্সরা ইরাকের তিকরিতের সেই চাকরিটা নিয়ে নিলেন। তাদের মনে হয়েছিল যা পাওয়ার আশা আছে তার জন্য এই ঝুঁকিটা নেওয়াই যায়। কিন্তু তারা যা ভেবে ইরাকে পা রেখেছিলেন, বাস্তবতা ছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। পরিস্থিতি বদলাতে একদমই সময় লাগেনি। ওরা তিকরিতে পৌঁছানোর মাত্র কয়েকদিনের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। আইসিস জঙ্গিরা শহর দখল করতে শুরু করল। এর মধ্যেই সামিরার স্বামী শাহিদকে পাঠানো হলো মৌসুলে, আর কিছুদিনের মধ্যে সেই শহরটাও আইসিসের দখলে চলে গেল। শাহিদের সাথে সব যোগাযোগ বন্ধ, আর এদিকে তিকরিতে যে হাসপাতালে ওরা কাজ করত সেটাও জঙ্গিরা দখল করে নিল। ১৯ জন ভারতীয় নার্স পুরোপুরি আটকা পড়লেন। স্বামীরা যখন সাহায্যের জন্য মরিয়া হয়ে ভারতীয় দূতাবাসে ফোন করলেন, ওপাশ থেকে এক কঠিন সত্যিটা ভেসে এলো। তাদের সাফ জানিয়ে দেওয়া হলো, কি ভাবছেন আপনি ভারতে আছেন? এটা এক নৃশংস গৃহযুদ্ধ। মসুল হাতছাড়া হয়ে গেছে, আর এই পরিস্থিতিতে সরকারি সাহায্য পাঠানো প্রায় অসম্ভব। তাহলে প্রশ্নটা হলো, এমন একটা জায়গা থেকে যেখানে কোনো আইন নেই, কোনো সরকার নেই, আছে শুধু সন্ত্রাস, সেখান থেকে ১৯ জন সাধারণ নাগরিককে কিভাবে উদ্ধার করা সম্ভব? এই অসম্ভব প্রশ্নটাই কিন্তু জন্ম দিয়েছিল এক অবিশ্বাস্য উদ্ধার অভিযানের, যেখানে সাধারণ কূটনৈতিক আলোচনার সব দরজা বন্ধ। সেখানে ভারতীয় অফিসারদের একদম অন্যরকম কিছু ভাবতে হতো, একটা নতুন ছক কষতে হয়েছিল। এই প্ল্যানটা ছিল অসাধারণ, কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। দেখুন, প্রথমে জাতিসংঘের খাবার পাঠানোর ট্রাকের আড়ালে নার্সদের কাছে একটা স্যাটেলাইট ফোন পাচার করা হলো। এরপর জঙ্গিদের যারা টাকা দিত তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য একজন ব্যবসায়ীকে কাজে লাগানো হলো। মানে পুরোটাই ব্যাক চ্যানেল আলোচনা। তারপর ইরাকি আর্মিকে রাজি করানো হলো হাসপাতালের উপর থেকে নো ফায়ার জোন তুলে নিতে, যাতে জঙ্গিরা নার্সদের সরাতে বাধ্য হয়। আর যেই ওরা নার্সদের সরাবে, সেই সুযোগে ৩০০ কিলোমিটার দূরের এয়ারপোর্টে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। ভাবা যায়? এই অভিযানের একটা খুব কঠিন দিক ছিল। কর্মকর্তারা ততদিনে জেনে গেছেন সামিরার স্বামী শাহেদ আর বেঁচে নেই। কিন্তু এই সত্যিটা তারা সামিরাকে জানাননি, কারণ তারা জানতেন স্বামীকে খুঁজে পাওয়ার ওই আশাটাই সামিরাকে আর বাকিদেরকে লড়াই করার শক্তি যোগাবে। এই কঠিন সিদ্ধান্তটাই ছিল তাদের কাছে এক ধরনের কোল্যাটারাল ড্যামেজ। তো একদিকে যখন পর্দার আড়ালে এইসব চলছিল, তখন হাসপাতালের ভেতরে ওই নার্সদের এক অন্য লড়াই লড়তে হচ্ছিল, এক ভয়ঙ্কর নতুন বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার লড়াই। সামিরার নেতৃত্বে তারা বুঝে গিয়েছিলেন এখানে টিকে থাকতে হলে কিছু কঠোর নিয়ম মানতে হবে, এমনভাবে থাকতে হবে যাতে জঙ্গিদের চোখে তারা কোনো হুমকিই না হয়ে ওঠেন। কি সেই নিয়মগুলো? মুসলিম সাজার ভান করা, সবসময় মাথা ঢেকে রাখা, নিজেদের সব পরিচয়পত্র, আইডি কার্ড, এমনকি ধর্মীয় চিহ্ন পর্যন্ত পুড়িয়ে ফেলা। মুসলিমদের প্রার্থনা শিখতে বলা হলো তাদের। কথা বলা যাবে শুধু তখনই যখন জঙ্গিরা কিছু জিজ্ঞেস করবে। মানে নিজেদের পরিচয়টাকে পুরোপুরি মুছে ফেলতে হয়েছিল শুধু বেঁচে থাকার জন্য। এরপর সেই দিনটা এলো।
কূটনৈতিক পরিকল্পনা মতো জঙ্গিরা নার্সদের সরাতে রাজি হল। শুরু হলো বন্দিদশা থেকে মুক্তির দিকে শেষ আর সবচেয়ে বিপজ্জনক যাত্রা। তাদেরকে একটা বাসে তোলা হলো, যেটা জঙ্গিরাই চালাচ্ছিল। বলা হলো তাদের মসুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুরু হলো ৩০০ কিলোমিটারের এক রুদ্ধশ্বাস যাত্রা। পুরো রাস্তাটাই আইসিসের দখলে, পদে পদে চেকপয়েন্ট। ওই সময় দুটো ঘটনা একসাথে ঘটছিল। বাসের ভেতরে নার্সরা মুখোমুখি হচ্ছিলেন জঙ্গি নেতাদের। সামিরাকে তো একবার নিজের প্রাণ বাঁচাতে কোরআনের আয়াতও পাঠ করতে হয়েছিল। প্রতি মুহূর্তে ছিল অজানা ভয়। আর পর্দার আড়ালে কূটনীতিকরা স্যাটেলাইট ফোনে প্রতিটা মুহূর্ত নজর রাখছিলেন, বর্ডার ফোর্সের সাথে যোগাযোগ রাখছিলেন, আর তাদের জন্য একটা প্রাইভেট প্লেনও তৈরি রাখছিলেন। অবশেষে তারা যখন প্রায় সীমান্তের কাছে, ঠিক সেই সময় প্রধান কূটনীতিক ফোন করে সামিরাকে সেই ভয়ঙ্কর সত্যিটা জানালেন যে তার স্বামী আর নেই। যে আশাটা বুকে নিয়ে সামিরা এত পথ লড়ে এলেন, সেই আশাটাই শেষ মুহূর্তে ভেঙে দেওয়া হলো। পরে একজন সিনিয়র অফিসার স্বীকার করেছিলেন, সামিরার তার স্বামীকে খুঁজে বের করার ওই জেদটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল। ওর সাহসী এই অসম্ভবকে সম্ভব করেছে। মানে একটা মানুষের ব্যক্তিগত লড়াই কিভাবে একটা গোটা উদ্ধার অভিযানের চালিকা শক্তি হয়ে উঠতে পারে, এটা তারই প্রমাণ। তিকুরিতে নার্সিদের এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো দেশ এমন অসম্ভব সংকটের মুখে পড়ে, তখন কয়েকজন সাধারণ মানুষের ভাগ্য কতটা নির্ভর করে শুধুমাত্র একজনের আশা, সাহস আর আত্মত্যাগের ওপর।